বৃষ্টি, তুই নাকি তোর ভাবি ৩,০০০ টাকা চুরি করেছিস? তোর টাকার দরকার হলে আমাকে বলতে পারিস, চুরি করার কি দরকার? বাসা থেকে বের হওয়ার সময় ভাইয়া কথাগুলো বলল। ব্যাগপত্র নিয়ে সাজেকে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তেই এমন কথা শুনে অবাক হয়ে ভাইয়ার মুখের দিকে তাকিয়ে রইলাম। বিকেল থেকেই ভাবি নাকি তার ব্যাগের ভেতর রাখা ৩,০০০ টাকা খুঁজে পাচ্ছে না। আমাকে কয়েকবার জিজ্ঞেস করেছে, আমার সামনেই বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলো। আমি তাকে বিকেলেই বলেছি যে তার টাকার বিষয়ে আমি কিছুই জানি না। কিরে, কথা বলিস না কেন? সত্যি সত্যি যদি টাকা নিয়ে থাকিস তাহলে দিয়ে দে, আমি বেতন পেলে তখন তোকে কিছু টাকা দেবো। বিকেলে তো ভাবিকে বললাম যে টাকার কথা আমি জানি না, তারপরে তুমি সরাসরি আমাকে চোর কেন বললে? দেখ বৃষ্টি, তুই, আমি আর আমাদের ৪ বছরের বাচ্চা ছাড়া আর কেউ থাকে না, তাহলে কে নেবে সেই টাকা? আমি কি জানি? আমার দিন এতটাও খারাপ আসেনি যে ভাবির টাকা চুরি করতে হবে। তাহলে এই যে সাজে কেনা কোথায় ঘুরতে যাচ্ছিস, টাকা পেলি কোথায়? তুমি ভালো করেই জানো আমি ছোট্ট একটা জব করি, তারপর রাতে আবার দুটো টিউশনিও আছে। সুতরাং টাকা চুরি করে তোমার এই বোনের ঘুরতে যেতে হবে না, নিজের টাকাই যাবে। আর কিছু না বলে আমি ব্যাগ নিয়ে বেরিয়ে আসি। আব্দুল্লাপুর থেকে আমাদের বাস ছাড়বে রাত 10টায়। একটা গ্রুপের সঙ্গে আমার পরিচিত 3 বান্ধবী যাচ্ছি, বাকি সবাই অপরিচিত। বাস স্ট্যান্ডে পৌঁছে অ্যাডমিন আসাদ ভাইয়ের সাথে কথা বলে বাসে উঠলাম। ইউনিক পরিবহনের নন এসি বাসে করেই আমাদের আজকের ভ্রমণটা শুরু হবে। আমরা 3 জন, রিক্তা, সোহানা আর আমি, নাজমা আক্তার বৃষ্টি। জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছি। বাসার কথা বারবার মনে পড়ছে। এবার সাবজেক্ট শেষ করে ভাইয়ের বাসাটা ত্যাগ করতে হবে। এই তো মাস 4 আগে মৃত্যুর সময় মা আমায় বলেছিলেন, যত তাড়াতাড়ি সম্ভব সজীবকে বিয়ে করে আলাদা হয়ে যাবি। সজীবের সঙ্গে আমার প্রায় 2 বছরের একটা সম্পর্ক ছিল। আমার সবচেয়ে অপছন্দের বিষয় হচ্ছে রাজনীতি, অথচ সেই রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল সজীব। সবচেয়ে পছন্দের মানুষটা যখন সবচেয়ে অপছন্দের কাজ করে তখন কার কেমন লাগে জানি না, কিন্তু আমি কেন যেন মেনে নিতে পারছিলাম না। সজীব রাজনীতি করে সেটাও জানতাম না আগে। প্রচুর বৃষ্টির মধ্যে এক রাতে তার সঙ্গে পরিচয় হয়েছিল জয়দেবপুর রেল স্টেশনের কাছে। বিকেল থেকে ঝড় বৃষ্টির কারণে সন্ধ্যার পরপরই সবকিছু যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল সেদিন। সেই রাতে অনেকটা দায়িত্ব নিয়েই আমার বাসায় পৌঁছে দিয়েছিল সজীব। মা তখনও বেঁচে আছে। বাসার সামনে এনেও তাকে সেদিন এক কাপ চা খেতে বসতে বাসায় নিয়ে যেতে পারিনি। যখন বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম তখন আমিই বলেছিলাম, ভদ্রতার সহিত বাসায় নেওয়া দরকার, কিন্তু সেই ক্ষমতা নেই বলে নিতে পারছি না। আপনার এক কাপ চা পাওনা রইল, যদি কোনোদিন সুযোগ হয় তাহলে খাইয়ে দিব। আবার যেন কখনো দেখা হয়। তাদের ফোন নাম্বার আদান প্রদান হয়েছিল। তারপর থেকেই আস্তে আস্তে কথাবার্তা চলতে চলতে অভ্যাসে পরিণত হয়ে গেল। সে জানতো আমি রাজনীতি পছন্দ করি না। সজীব বলেছিল সেও রাজনীতি করে না, তবে আমি কেন পছন্দ করি না সেটা জিজ্ঞেস করেছিল। আমি বলেছিলাম, আমার বাবা এই রাজনীতির কারণেই মারা গেছে। আমাদের সম্পূর্ণ জীবন এলোমেলো হয়ে গেছে শুধুমাত্র রাজনীতির কারণে। মা মারা যাবার আগেই আমি জানতে পারি সজীব রাজনীতির সঙ্গে জড়িত। মা তখন হসপিটালে ভর্তি, অবস্থা খুব খারাপ। এক রাতে হসপিটালের রিসেপশনের সামনে বসেছিলাম আমি। টিভির খবরে তখন গাজীপুরের একটা সমাবেশের সংবাদ প্রচার হচ্ছে। সেখানে সজীবকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম। প্রায় মিনিট খানেক তাকে দেখা গেল টিভিতে প্রতিবেদনে। সজীব হসপিটালে এসেছিল রাত 12টার দিকে। আমি তার একটা হাত ধরে জিজ্ঞেস করলাম, কেন মিথ্যে বললে? সজীব চুপ করে রইল। আমি তেমন কিছুই আর বললাম না। মা অনেক অসুস্থ ছিলেন। পরদিন সকাল 8টার দিকে মা মারা গেল। মায়ের লাশ দাফনের আগ পর্যন্ত সজীব ভাইয়ের সঙ্গেই ছিল। মায়ের মৃত্যুর 4 দিন পরে সজীবের সঙ্গে কথা বললাম। হয়তো নিজের ইগো বজায় রাখার জন্যই সেদিন তাকে বললাম, তুমি আমার সঙ্গে কেন মিথ্যে বললে? নিজের সম্পর্কে কেন লুকালে আমার কাছ থেকে? তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্ক না থাকাই ভালো। ওর রাগ ছিল অনেক। অনেক কথা হলো সেদিন। ঝগড়াঝাটি শেষ করে যাবার সময় সে বলেছিল সত্যি সত্যি আর কখনো আসবে না। সজীব তার কথা রাখেনি। চলে যাবার 4 দিন পরেই আবার এসে হাজির। কিন্তু সে তার সিদ্ধান্ত পরিবর্তন করলেও আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম না। এরপর থেকে যখনই আসতো তখনই ফিরিয়ে দিতাম তাকে। যে ভুল করে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে সবকিছু জেনে শুনে মিথ্যে বলে, বিশ্বাস ভাঙে, তাকে ক্ষমা করা যায় না। আরে সজীব ভাই না? ভাবনায় বিচ্ছেদ হলো রিক্তার কথা শুনে। সামনে তাকিয়ে দেখি ঘাড়ে একটা ব্যাগ নিয়ে সজীব বাসের মধ্যে প্রবেশ করছে। আমার দিকে তাকিয়ে মুচকি হেসে ওঠে। আমি কিছু না বলে চুপচাপ বসেই রইলাম। রিক্তা আমার কাছেই ছিল। সজীব একদম পিছনের দিকে গিয়ে বসলো। আমি রিক্তার দিকে তাকাতেই সে বলল, ছড়ি বৃষ্টি ভাইয়াকে আমি বলেছিলাম। খাগড়াছড়ি যখন নামলাম তখন সকাল 7টা। যে যার ব্যাগপত্র নিয়ে বাস থেকে নেমে মন্টানা রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম। সজীব আমার সামনে এসে মাথা নিচু করে বলল, রাতে দেখলাম 2বার বমি করছো, এখন শরীর কেমন লাগছে? আমি কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি। সজীব আবারও বলল, আমি সব কিছু ছেড়ে দেবো,
তুমি আমার সঙ্গে আগের মতো কথা বলো প্লিজ। আমি এখানে এসেছি বলে রাগ করছো? একটা কথা বলি, হ্যাঁ বলো। আপনি এসেছেন তাতে আমার কোনো সমস্যা নেই। আপনার টাকা দিয়েই আপনি এসেছেন, কিন্তু আমাকে যদি বিরক্ত করেন তাহলে অনেক সমস্যা আছে। চাইলে কিন্তু সব কিছু ঠিকঠাক করতে পারি। আর যদি না চাই? তাহলে কিছু করার নেই। যখন বুঝতে পেরেছেন কিছু করারও দরকার নেই, তাহলে করছেন কেন? আশা আছে তাই। রেস্টুরেন্টে নাস্তা করে আমরা চাঁদের গাড়ি মানে চাঁদের গাড়িতে সাজেকের উদ্দেশ্যে রওনা হলাম। 10টার দিকে সেনাবাহিনীর ক্যাম্পের অনুমতি নিয়ে সবাই এক টানা ছুটে চললাম মেঘের রাজ্যে। আমরা এক টিমের সবাই মিলে দুটো গাড়িতে উঠেছি। আমি, রিক্তা, সোহানা যেই গাড়িতে, সেই গাড়িতে সজীবও উঠেছে। সম্পর্ক চলাকালীন সজীব একবার সাজেকে এসেছিল তার বন্ধুদের সঙ্গে। হঠাৎ করে রাস্তার দুপাশে প্রকৃতির অপরূপ চিত্র ভেসে ওঠে। পাহাড়ের উপর দিয়ে রাস্তার দুপাশে যত দূর চোখ যায় যেন সবুজ সমুদ্রের মধ্য দিয়ে চলছি। ড্রাইভার গাড়ি ব্রেক করলেন। সজীব সহ আরো 3জন মিলে গাড়ির ছাদে উঠে গেল। উপর থেকে আরো চমৎকার দৃশ্য উপভোগ করা যায়। একটু পরেই আমার সজীবের কথা মনে পড়লো। মোটারা রেস্টুরেন্ট থেকে বের হয়ে অনেকগুলো চকলেট দিয়েছিল রিক্তার হাতে। বলেছিল পথে রাস্তার পাশে অনেক বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নাড়বে, তাদের দেখলেই চকলেটগুলো যেন রাস্তায় ফেলি। ওরা সেই চকলেট কুড়িয়ে নেবে। আমি রিক্তাকে বলে সেই চকলেট বের করলাম। তারপর কিছুক্ষণ পর সত্যি সত্যি বাচ্চাদের দেখতে পাচ্ছিলাম। চলন্ত গাড়িতে বসে বসে চকলেট দেবার মজাই ছিল অন্যরকম। গাড়ির ছাদের উপর থেকে সজীব সহ বাকিদের উল্লাস কানে আসতে লাগলো। সাজেক যখন পৌঁছলাম তখন দুপুর 1টা। সবাই মিলে হোটেলে উঠলাম। এক রুমে আমরা 4 জন থাকবো। আমরা 3 বান্ধবী আর আমাদের সাথে আরেকটা মেয়ে। সবাই এক এক করে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। টিমের সকলে একসঙ্গে দুপুরের খাবার খেতে গেলাম। এখানেও সেই মন্টারা রেস্টুরেন্ট, সম্ভবত এদের শাখা ছিল খাগড়াছড়িতে। খাবার শেষ করে রুমে ফিরে বিছানায় শুয়ে গেলাম। সাজেকের নেটওয়ার্ক পাওয়ার জন্য টেলিটক সিমটা সঙ্গে নিয়ে এসেছি। মোবাইলে ডাটা চালু করে সজীবের মেসেজটা পেলাম। বিকেলে তোমার সঙ্গে যদি একটু ঘুরতে চাই তাহলে তুমি কি যাবে আমার সঙ্গে? মোবাইলের মেসেজটা সিন করে কোনো রিপ্লাই না দিয়ে ডাটাটা বন্ধ করলাম। খানিকটা ঘুমানো উচিত। বিকেলে হ্যালিপ্যাড আর কংলাক পাহাড় দেখতে যাব। ঘুম থেকে উঠে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। আজকে আর পাহাড়ে যাওয়া হবে না। সন্ধ্যা হবার কিছুক্ষণ আগে বৃষ্টি কমলো, তখন আমরা বের হলাম। ডিনারের সময় স্পেশাল খাবার ছিল। বাঁশের ভেতর পাহাড়ি মুরগির মাংস রান্না করা। দেখতে যেমন চমৎকার, খেতে তেমনই সুস্বাদু। বিকেলে ভালো করে ঘুরতে না পারার আক্ষেপটা ডিনার করতে গিয়ে কমলো। রাত প্রায় 11টা। আমরা ছাদে বসে বসে সবাই গল্প করছি। হালকা শীত শীতও লাগছে। একটু পরে সজীব সেখানে এলো। আমার সামনে এসে বলল, তোমার সঙ্গে একটু কথা আছে। বলেন। এরা তো এখানে আছে, চলো আমরা একটু সাইডে গিয়ে কথা বলি। হ্যাঁ বলেন। তুমি তো জানো আমি কি বলতে চাই। হ্যাঁ জানি, আর আপনিও জানেন আমার উত্তর কি হবে। চলো না আমরা ঢাকায় গিয়ে বিয়ে করে ফেলি। সব কিছু ছেড়ে দেবো, একটা চাকরি নেব। দিনের অজস্র পরিশ্রম শেষে বাসায় ফিরে তোমার হাতের রান্না করে গরম গরম ভাত খাবো। আমি আমার মায়ের মতো হতে চাই না। আমার মা আমাদের 2 ভাই বোনকে অনেক কষ্টে মানুষ করেছেন। জানি না কেন জানি রাজনীতি সবচেয়ে বেশি ঘৃণা করি আমি। বললাম তো ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে সুন্দরভাবে চলাচল শুরু করেন, তারপর না হয় দেখা যাবে। অপেক্ষা করবে তো? হ্যাঁ করব। এখন আসি, সবাই খারাপ কিছু মনে করবে। সকালবেলা পাহাড়ের গায়ে মেঘ দেখতে দেখতে মনটাই ভালো হয়ে গেল। এত কষ্ট করে এখানে আসা যেন সার্থক মনে হচ্ছে। সবাই মিলে প্রচুর ছবি তুললাম। এই প্রথম মনে হচ্ছিল সজীবকে বড্ড মিস করছি আমি। এমন মনোমুগ্ধকর পরিবেশে সজীব সঙ্গে থাকলে বেশ হতো, কিন্তু নিজের ইগোর জন্য হয়তো নিজ থেকে তাকে ডাকতেও ইচ্ছে করলো না। তবে আমি ভেবেছিলাম সজীব আসবে, কিন্তু সে এলো না। সকালে নাস্তা করে আমরা হোটেল ত্যাগ করি। 10টার মধ্যে আবার সবাই গাড়ির কাছে আসি। সেনাবাহিনীর অনুমতি পেয়ে সবাই আবার সাজেক থেকে খাগড়াছড়ি রওনা দিলাম। সেখানে গিয়ে বিকেলে যাব ঝর্ণা দেখতে, তারপর যাব আলুচিলা গুহা আর ঝুলন্ত সেতু দেখতে। ফেরার সময় সজীব আমাদের গাড়িতে উঠলো না। আমরা পেছনের গাড়িতে বসলাম আর সজীব গেল সামনের গাড়িতে। সেই আগের মতোই দুপাশে সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম। প্রায় ঘন্টাখানিক যাবার পর হঠাৎ আমাদের গাড়িটা থেমে গেল। সামনে আরো কিছু গাড়ি থেমে আছে। সামনেই দেখলাম আমাদের টিমের একটা ছেলে এগিয়ে এলো। বলল, আমাদের টিমের সামনে যে গাড়িটা ছিল সেই গাড়ি থেকে 2টো ছেলে পড়ে গেছে। গাড়ির ছাদে উঠে আগের মতো হই হুল্লোড় করছিল। সামনে থেকে আসা একটা বাইকের সঙ্গে সংঘর্ষ এড়াতে ড্রাইভার জায়গায় ব্রেক করেন। হঠাৎ ব্রেক করায় ছাদে বসে তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারেনি। একজন পড়েছে কাছেই, আর আরেকজনের গলার কাছে রাস্তার পাশের পাহাড়ি শক্ত গাছের ডাল ঢুকে গেছে। ডাল কেটে ফেলার পরে গাছের সঙ্গে সামান্য 8 থেকে 10 ইঞ্চির মতো যেটুকু ছিল সেটুকুই যথেষ্ট ছিল। প্রচন্ড গতিতে পড়ার কারণে ডালের অনেকটাই ঢুকে গেছে গলার কাছে। সবাই নেমে ধরে ধরে উঠানোর পরপরই সে মারা যায়।
আমি, রিক্তা আর সোহানা তাড়াতাড়ি গাড়ি থেকে নামলাম। সজীব গতকাল এভাবেই গাড়ির ছাদে উঠেছিল। বুকের মধ্যে যেন অজানা আতঙ্কে চিৎকার করতে চাইছে। মৃত সেই ছেলেটার লাশের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখি ছেলেটা অন্য কেউ। খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু পরক্ষণেই ভাবলাম, যিনি মারা গেছে তিনিও তো কারো না কারো আপনজন। তার মৃত্যুর কারণে পরিবারে নেমে আসবে শোকের ছায়া। একটু পরে দেখি সজীব আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি সজীবের একটা হাত শক্ত করে জড়িয়ে ধরলাম। সজীব বলল, ভয় পেয়েছিলে? অনেক। বাসে আমরা দুজন একসঙ্গেই বসলাম। যে ছেলেটা মারা গেছে তার লাশ অ্যাম্বুলেন্সে পাঠানো হয়েছে ঢাকায়। খাগড়াছড়ি এসে আমাদের আর কোথাও যাওয়া হয়নি। জানালা দিয়ে বাইরের অন্ধকারে তাকিয়ে তাকিয়ে ভাবলাম, যে মারা গেছে সে যদি জানতো আজকের এই ভ্রমণে তার মৃত্যু হবে, তাহলে কি সে কোনোদিনও আসতো? মৃত্যু কখন কার সামনে এসে উপস্থিত হবে কেউ জানে না। আগামীকাল কি হবে আজ আমরা সেটা জানি না বলে পৃথিবী এতটা সুন্দর।